আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। একটি টিনের দোকানে ঋণ নেওয়া হয়েছে 1054 কোটি টাকা। ব্যাপারটি আমি পরে দেখলাম এই টিনের দোকানে কিভাবে ঋণটা নেওয়া হয়েছে। খুব আশ্চর্য লাগে। এটা যেন সেই বাচ্চাদের আলিবাবার যে চেরাগের যে ঘটনা দেখায়, আলাদিনের চেরাগের যে ঘটনা দেখায়, আলিফ লায়লা নামের যে একটা অনুষ্ঠান আছে, অভিনয়ের অনুষ্ঠান। আহ, বাচ্চাদেরকে বিভিন্ন মজা দেয়, বিভিন্ন বয়সের মানুষকে বিভিন্ন ধরনের মজা দেয় এই নাটক দিয়ে, অভিনয় দিয়ে। বিভিন্ন কল্প কাহিনী দেখায়। সেখানে দেখায় যে কোনো সাধারণ মানুষ কিভাবে গুহায় হাজার হাজার কোটি টাকার স্বর্ণ, রৌপ্য, হীরা এগুলো পাচ্ছে অল্প সময়ের মধ্যে। একটি টিনের দোকান, যে দোকানটা 300 বর্গ ফুটের, যে দোকানটি খালি, দোকানটির মধ্যে মাল পর্যন্ত নেই। 300 বর্গ ফুটের যে টিনের দোকানটি, সে দোকানটির মধ্যে মালও নেই, দোকানটি খালি। এবং এই দোকানটি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের চাকতাই শাখা ইসলামী ব্যাংক থেকে 2022 সালে এই ব্যাংকটি ঋণ নিয়েছে 1054 কোটি টাকা। অর্থাৎ 2021 সালে তারা ঋণ নিয়েছিল 890 কোটি টাকা। সেটা নবায়ন করে, উন্নীত করে 2022 সালে তারা টোটাল 1054 কোটি টাকা ইসলামী ব্যাংক চাকতাই শাখা থেকে এই ঋণটা নিয়েছে। তো এই দোকানটি ওই এলাকায় তেমন পরিচিতও নয়। চট্টগ্রামের খাতুনগঞ্জ পণ্য আমদানির জায়গা, সেখানে তারা এই দোকানটিকে চেনে না। তারা দেখিয়েছে যে তাদের ট্রেডিং ব্যবসা আছে, তারা আমদানি করে, ইম্পোর্ট করে, অথচ জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যারে তাদের সেই ধরনের কোনো সত্যতা পাওয়া যায় না যে তারা আমদানি করে। তারা একটা বিন নাম্বার দিয়েছে, সে বিন নাম্বারটিও ভুল। যে বিন নাম্বারটি জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যারে খুঁজে পাওয়া যায়নি, তাদের বিন নাম্বারটিও ভুল। গোলাম সরোয়ার মুরাদ এই নামের ব্যক্তি এই দোকানটির মালিক, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ। তো এই লোকের বাড়ি হচ্ছে চট্টগ্রামের পটিয়া। তো এই যে ঋণ নিয়েছে 1054 কোটি টাকা, এর বিপরীতে দেখিয়েছে যে তাদের ট্রাস্ট ব্যাংক, সম্ভবত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ 2-3টা ব্যাংকে তাদের এফপিআর রয়েছে 270 কোটি টাকা মাত্র। পরবর্তীতে দেখা গেল তাদের শুধু এই ইসলামী ব্যাংকের ঋণ নয়, আরও কয়েকটা ব্যাংক থেকেও তাদের ঋণ নেওয়া হয়েছে। এই ঋণ মিলে প্রায় 2000 কোটি টাকার উপরে ঋণ রয়েছে এই দোকানের নামে। তো তারা টিন ম্যানুফ্যাকচারিং করে না, উৎপাদন করে না, তারা ইম্পোর্টও করে না। তাদের যখন ব্যাংকে যখন অ্যাকাউন্টটা খুলেছে, তখন তাদের মাসিক আয় দেখিয়েছে মাত্র 1 লাখ টাকা। সেই 1 লাখ টাকা মাসিক আয় দেখিয়েছে, সেখানে কিভাবে 1054 কোটি টাকা একটি শাখা থেকে তাকে ঋণ দেওয়া হয়েছে। জানা গেছে যে এই ইসলামী ব্যাংকের বর্তমান যে ডিএমডি মিফতাহুল, তার পারমিশনে এই ঋণটা দেওয়া হয়েছে। তাহলে মিফতাহুল কার পারমিশনে এটা দিয়েছে? তো পটিয়ার লোক কেন এত হাজার হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে? পটিয়া কার বাড়ি? শুধু এই একটা মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ না, আমরা প্রায়ই এভাবে জালিয়াতির ঘটনা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বিভিন্ন শাখা থেকে। এদের বাড়ি সবার পটিয়া। এই পটিয়া কার বাড়ি? পটিয়া হচ্ছে, যে আপনারা জানেন যে গত কয়েক বছর যাবৎ বেশ নাম করেছে, সে মাফিয়া হিসেবে, নব্য মাফিয়া হিসেবে পরিচিতি পেয়েছে।
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান বাবু, মরহুম আখতারুজ্জামান বাবুর ভাগিনা, কিছুদিন আগেও ভূমিমন্ত্রী ছিল একজন, সেই ভূমিমন্ত্রীর ফুফাতো ভাই তিনি। চট্টগ্রামের বাড়ি, আখতারুজ্জামানের ছেলে ভূমিমন্ত্রী ছিল। তার আবার 300-র উপরে লন্ডনে, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় তার বাড়ি পাওয়া গেছে, ইউরোপের দেশগুলোতে। কিছুদিন আগে দেখা গেছে তার এই ওয়েস্টার্ন দেশগুলোতে তার 300-র উপরে বাড়ি রয়েছে, আর হাজার হাজার কোটি টাকা সে পাচার করেছে। তো যাই হোক, সেটা আরেকটি অন্য বিষয়। এখন এই যে ব্যাংকে থেকে তাকে 1054 কোটি টাকা ইসলামী ব্যাংক দিয়ে দিল, এই এস আলমের বাড়ি হচ্ছে চট্টগ্রামের পটিয়া, আর পটিয়ার লোকজনের হাতে এখন বাংলাদেশ ইসলামী ব্যাংক, যেটা এই ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ইসলাম নাম সংশ্লিষ্ট 8টি ব্যাংক তাদের আন্ডারে, তাদের দখলে। এই ব্যাংকগুলোতে যে যারা ডিরেক্টর হিসেবে আছে, বড় বড় পর্যায়ে যারা চাকরি করছে এবং ছোট পর্যায়ের, মাঝারি পর্যায়ে বিভিন্ন ধরনের চাকরিগুলো কর্মচারী হিসেবে যারা করছে, এদের অধিকাংশের বাড়ি হচ্ছে পটিয়া। আপনারা জানেন তাদের লেখাপড়ার যোগ্যতা নাই, কাজের কোয়ালিটি নাই, তাদের যে কোয়ালিফাইড হওয়ার কথা ছিল ব্যাংকিং চাকরিতে, সেটা কিছুই নাই, কিন্তু তাদেরকে ধরে ধরে সেই ব্যাংকগুলোতে বসানো হয়েছে। এই তারা পটিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে, মনে হচ্ছে যে এটা মায়ানমারের ভাষা, সেটা তো একটা দিক রয়েছে। এখন এই এস আলমের আত্মীয় স্বজন, তার পটিয়ার লোকজন, তারাই ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ডিরেক্টর পদে রয়েছেন, বিভিন্ন নির্বাহী পদে রয়েছেন, এবং তারাই এই এস আলম এবং তার আত্মীয় স্বজনরাই মূলত এই বিভিন্ন নাম দেখিয়ে, বিভিন্ন দোকানপাট, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান, কারখানার নাম দেখিয়ে হাজার হাজার কোটি টাকা এভাবে তুলে নিচ্ছে। একবার তো এস আলম নিজেই 30,000 কোটি টাকা তুলে নিল ইসলামী ব্যাংক থেকে। আপনারা জানেন 30,000 কোটি টাকা। কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তৈরি করেছে একটি দেশ, ওয়েস্টার্নের একটি দেশ। সেই জাহাজ তৈরিতে যে টাকা লেগেছে তার থেকে কয়েক গুণ বেশি টাকা এস আলম 30,000 কোটি টাকা তুলে নিয়েছে। 30,000 কোটি টাকা লাগেনি সেই জাহাজ তৈরিতে। তো এস আলমই 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে একবার তুলে নিল, এবং তার আত্মীয় স্বজন বিভিন্নভাবে তার মাধ্যমে যোগ সাজসে এভাবে তুলে নিচ্ছে টাকা, হাজার হাজার কোটি টাকা। তাছাড়া কিভাবে এই টাকা একটা টিনের দোকানে যেতে পারে? 1054 কোটি টাকা। এমনিতেই তাদের আরও 1000 কোটি টাকার উপরে ঋণ রয়েছে, টোটাল 2000 কোটি টাকার উপরে। এবং সেই ঋণগুলোও যে নিয়েছে যে ব্যাংকগুলো থেকে, সেই ব্যাংকগুলোও তাদের অধীনে, তাদের মালিকানায়, তা দখল করে নিয়েছে। এখন এই যে ব্যাংক থেকে এভাবে টাকা তুলে নিচ্ছে, এই যে এস আলম বা তার আত্মীয় স্বজন, এরা কি আসলে নিজেরাই সব কিছু ভোগ করতে পারছে? তারা সরকারের উচ্চ পর্যায় থেকে যদি কোনো সিগন্যাল না থাকে, কোনো যোগসাজশ যদি না থাকে, তাহলে কি এস আলম এবং তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজনরাই কি পুরোটা এটা পারতেছে এই কাজটা করতে? এর সঙ্গে সংশ্লিষ্ট কারা রয়েছে? পৃথিবীর কোন দেশে এই ধরনের ব্যাংক লুটপাট হতে পারে? আমার তো জানা নেই। যারা অর্থনীতি নিয়ে লেখাপড়া করছেন, ইকোনমিস্ট আছেন আন্তর্জাতিক পর্যায়ের, বাংলাদেশে যারা বিভিন্ন পর্যায়ের ইকোনমিস্ট আছেন, অধ্যাপক আছেন বিভিন্ন ইউনিভার্সিটি, যারা ইকোনমিক্স পড়াচ্ছেন, তারা কি হিস্ট্রি জানেন? ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায় বা যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে, পৃথিবীর কোন দেশের ব্যাংকগুলোতে এভাবে ডাকাতি হচ্ছে? এটা কোন ধরনের ডাকাতি? একটা বিআইএন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার পর্যন্ত নেই, যেখানে আমার মতন একজন সাধারণ মানুষেরও একটা বিন নম্বর আছে। আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, বিআইএন। ঢাকা শহরের অনেক ছোটোখাটো ব্যবসায়ীর বিন নাম্বার আছে। তো তারা যে 1054 কোটি টাকার ঋণ নিয়েছে, বা আরও 1000 কোটি টাকার উপরে নিয়েছে, টোটাল 2000 কোটি টাকার উপর ঋণ নিয়েছে, তাদের একটা বিন পর্যন্ত নেই। যে বিন নাম্বারটা সেখানে দিয়েছে সেটা
ভুয়া নাম্বার চালিয়ে দিয়ে অন্য একটা নাম্বার দিয়েছে, যেটা সফটওয়্যারে পাওয়া যাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডে। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। দীর্ঘ 15টি বছরে বাংলাদেশে একটি অবৈধ গভর্নমেন্ট রয়েছে, ভারতীয় ভারতীয় মদতপুষ্ট ভারতীয় এজেন্ট। তারা তাদের সুবিধার জন্য বিভিন্ন লোককে কাজে লাগাচ্ছে, কখনো এসালামকে, কখনো বেনজিরকে, কখনো আজিজ আহমদকে, কখনো শামীম ওসমানকে, কখনো আনারকে, কখনো বদিকে, এভাবে বিভিন্ন লোককে তারা কাজে লাগাচ্ছে। তারা এমন একটা সিন্ডিকেট তৈরি করেছে, ডাকাতের রাজত্বে পরিণত করেছে বাংলাদেশকে। বিশেষ করে অর্থনৈতিক আর্থিক খাতগুলো, ব্যাংক খাতগুলো পুরা ডিজাস্টার করে ফেলেছে। এই যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের চেতনার গল্প শোনানো হচ্ছে বারবার, আজকে চেতনা কোথায়? সেই চেতনাবাজরা কোথায়? পাকিস্তানের 23 বছরের শাসন নিয়ে তাদের যে এখন পর্যন্ত কান্না চিৎকার, হাজার হাজার কোটি টাকা তার পিছনে খরচ করতেছে, অভিনয়, নাটক, সিনেমা, বিভিন্ন সেমিনার করে চেতনার কথা বলতেছে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। সেই পাকিস্তানের 23 বছরে কি এরকম ব্যাংক লুটপাট হয়েছিল? কিভাবে সম্ভব হতে পারে যে 270 কোটি টাকা তারা এফডিআর দেখাচ্ছে, সেখানে 1054 কোটি টাকা মাত্র 4 দিনের মধ্যে তুলে নিয়েছে একটি শাখা থেকে 1054 কোটি টাকা তুলে নিয়েছে তারা। কিভাবে? তাদের একটা বিন নাম্বার নাই, তাদের 1 লাখ টাকা মাসিক ইনকাম দেখিয়েছে, যাদের আরো 1000 কোটি টাকার উপরে ঋণ রয়েছে। তাদের 300 বর্গ ফুটের একটা দোকান, টিনের দোকান। তারা কোনো ম্যানুফ্যাকচারার নয় যে আবুল খায়ের গ্রুপ, পিএসপি গ্রুপ, যারা টিনের ম্যানুফ্যাকচারার, তারা কাঁচা মাল ম্যাটেরিয়ালস বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে আনছে, এখানে ম্যানুফ্যাকচার করছে, ইন্দোনেশিয়া থেকে আনছে টিনের কাঁচামাল, বা অন্যান্য দেশ থেকে আনছে। পিএসপি গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বাংলাদেশের প্রতিষ্ঠিত গ্রুপ, এরা যদি হতো তাহলে আপনি হিসাব মিলিয়ে দেখতে পারতেন, এটা সামঞ্জস্য ছিল। একটা দোকান কিভাবে এভাবে 1054 কোটি টাকা নিতে পারে? সুতরাং বুঝতেই পারছি যে আমরা সকলেই বুঝতে পারছি যে এটা সরাসরি ডাকাতি। এই ডাকাতদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সকলের ইমানি দায়িত্ব, আর ঘুমিয়ে থাকা নয়। আসসালামু আলাইকুম।